আরবি টোটাল কতটা হরফ আছে বললাম? আরবি টোটাল হরফ আছে হচ্ছে 29টি। একদিন একটু সমস্যা হয়ে গেলে খুবই মুশকিল। আচ্ছা, এখন আশা করি সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি জি হুজুর, এখন স্ক্রিন দেখা যাইতেছে। ওকে, সবাইকে একটু জয়েন করাই নিয়ে আমি আর কি করতেছি, ক্লাসটা শুরু করতেছি। আমি আপনাদের দেখি ক্লাসের পরে 10 মিনিট টাইম বেশি করাই দিব, যাতে আপনারা এই করতে পারেন, এই টাইমটা যাতে বসা যায়। ওকে, আমরা পড়া শুরু করি। এখানে আমরা একটা বিষয় বললাম যে আরবি টোটাল হরফ আছে হচ্ছে, পবিত্র কোরআনে আরবি টোটাল হরফ আছে 29টি। টোটাল হরফ কতটি আছে? টোটাল হরফ আছে 29টি। এই 29টি হরফের মধ্যে এরকম নোক্তাওয়ালা কিছু হরফ আছে, অর্থাৎ এরকম ফোঁটা। নোক্তা কাকে বলে? আরবি হরফের উপরে বা নিচে এরকম যদি ফোঁটা থাকে, উপরে বা নিচে যদি এরকম ফোঁটা থাকে, সেই ফোঁটাগুলোকে আমরা কি বলবো? সেই ফোঁটাগুলোকে আমরা বলবো নোক্তা। সেই ফোঁটাগুলোকে আমরা বলবো নোক্তা। তো আরবি হরফে টোটাল এরকম নোক্তা আছে কতগুলা? টোটাল নোক্তাওয়ালা হরফ আছে হচ্ছে 15টি, আর নোক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। নোক্তাওয়ালা হরফ কয়টি? একটু 1 মিনিট বলবেন, নোক্তাওয়ালা হরফ কয়টি? নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, আর নোক্তা নোক্তা ছাড়া হচ্ছে 14টি। ওকে, তাহলে আসুন আমরা নোক্তাটা তো আমরা আপাতত বুঝতে পারছি যে আরবি হরফে যদি উপরে অথবা নিচে এরকম দুইটা ফোঁটা বা একটা ফোঁটা বা তিনটা ফোঁটা থাকে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে নোক্তাওয়ালা হরফ। আমরা কি বলবো? এটা হচ্ছে নোক্তাওয়ালা হরফ। আমরা তখন সেটাকে কি বলবো? এটা হচ্ছে একটা নোক্তাওয়ালা হরফ। হুম, তো তাহলে আমরা শুরুর থেকে শুরু করি আর কি, যে নোক্তাওয়ালা হরফগুলো কিরকম হবে, নোক্তা ছাড়া হরফগুলো কিরকম হবে, এবং আমরা চিনব কিভাবে। ওকে, আরবি যে 29টা হরফ আছে, এই 29টা হরফের মধ্যে সর্বপ্রথম যে হরফটা, সেটা হচ্ছে এরকম একটা দাগের মতো, সেটা হচ্ছে এরকম একটা দাগের মতো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আলিফ। এরকম একটা দাগের মতো হরফটা হচ্ছে কি? সেটা হচ্ছে আলিফ। এর পরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে এরকম নৌকার মতো দেখতে, নিচে একটা নোক্তা আছে, নৌকার মতো দেখতে নিচে একটা নোক্তা আছে, সেটা হচ্ছে কি? বা। আবার এই বায়ের মতো দেখতে টোটাল 3টা অক্ষর আছে। বায়ের মতো দেখতে টোটাল 3টা অক্ষর আছে। তার মধ্যে একটা হচ্ছে তা, তার মধ্যে একটা হচ্ছে কি? তা, একটা হচ্ছে সা। তো আমরা প্রথম যে অক্ষরটা সেটা চিনতে পারলাম, সেটা কিভাবে চিনলাম? যে বায়ের নৌকার মতো দেখা যায়, অর্থাৎ নৌকার মতো এরকম দেখা যায়, নিচে একটা নোক্তা আছে, নৌকার মতো দেখা যায়, নিচে একটা নোক্তা আছে, সেটা হচ্ছে কি? বা। আবার একটা আছে নৌকার মতো দেখা যায়, উপরে 2টা নোক্তা আছে। উপরে কয়টা নোক্তা আছে? এখানে উপরে 2টা নোক্তা আছে। আবার একটা আছে নৌকার মতো দেখা যায়, উপরে 3টা নোক্তা আছে। উপরে কয়টা নোক্তা আছে? 3টা নোক্তা আছে। উপরে কয়টা নোক্তা আছে? 3টা নোক্তা আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তা। তাহলে আলিফটা কিরকম হবে? আলিফটা হবে একটা দাগের মতো, যার উপরেও কোনো নোক্তা নাই, নিচেও কোনো নোক্তা নাই। আবার বাটা কিরকম হবে? বাটা হচ্ছে একটা নৌকার মতো দেখতে, যার উপরে কি আছে? যার উপরে একটা, উস্তাদ স্ক্রিন বন্ধ হয়ে গেছে।
হ্যাঁ, স্ক্রিন যখন কাউকে জয়েন করানো হয় তখন স্ক্রিনটা অফ হয়ে যাবে, আবার আমি সাথে সাথে চেঞ্জ করে দিব। বা অক্ষরটা হচ্ছে, এই যে বা অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি, এই বা অক্ষরটা হচ্ছে কিসের মতো, একটা নৌকার মতো। বা অক্ষরটা একটা নৌকার মতো, এরকম একটা নৌকার মতো, যার নিচে কি থাকবে, একটা নোক্তা থাকবে, নিচে একটা ফোঁটা বা একটা নোক্তা থাকবে। এই যে ফোঁটাগুলো আছে এগুলোকে নোক্তা বলে, নিচে একটা নোক্তা থাকবে, তখন সেটা কি হয়ে যাবে, বা। আবার যদি এই বাটাকে আমরা মুছে দেই, দিয়ে এই বায়ের পরে এই বায়ের মতো করে এরকম নৌকার মতো করে আবার একটা তৈরি করলাম, এর উপরে যদি আমরা দুইটা নোক্তা দেই, তাহলে সেটা কি হবে, সেটা হবে তা, সেটা হবে তা। আবার এই নৌকার মতো করে আরো একটা লিখে যদি সেটার উপরে তিনটা নোক্তা দেই, তাহলে সেটা হবে সা। আর যদি একটা নোক্তা নিচে দেই তাহলে সেটা হবে বা। তাহলে আমরা বুঝলাম যে একই রকম দেখতে, অর্থাৎ নৌকার মতো দেখতে, উপরে যদি একটা নোক্তা থাকে, উপরে না, উপরে যদি দুইটা নোক্তা থাকে তাহলে তা, তিনটা থাকলে সা। আর যদি নিচে একটা নোক্তা থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে বা। তাহলে আমরা শিখলাম আলিফ, বা, তা, সা। এখন আমরা কি করব, এখন আমরা শিখব যে এইগুলো আমরা উচ্চারণ করব কিভাবে, সুন্দরভাবে কিভাবে উচ্চারণ করব। এখন একটু ক্যামেরা অফ থাকবে, স্ক্রিনটা। সুন্দরভাবে এগুলো উচ্চারণ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এই ঠোঁট এবং গালের যে ব্যবহারগুলো আছে এগুলোর মাধ্যমে আমাদেরকে উচ্চারণ করতে হবে। আমাদের এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছেন, এখানে উপরের যে দুইটা দাঁত আছে এই দুইটা লাগবে, লেগে কি করতে হবে, এই দুটো লাগার পরে আপনার হালকা বাতাস মতো বের হবে, বের হয়ে উচ্চারিত হবে বা, বা। ঠিক আছে, এরকম ভাবে উচ্চারণ হবে। কিভাবে উচ্চারণ হবে, বা, বা, এরকম ভাবে উচ্চারণ হবে। ওকে, এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হালকা এখানে লাগবে, লেগে উচ্চারিত হবে কি, বা, বা। এটা আর এটা একসাথে লাগবে, লেগে উচ্চারিত হবে বা, বা, এরকম। ঠিক আছে, এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে তা, তা। তা অক্ষরটা আমাদের জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, লেগে উচ্চারিত হবে তা, 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 এরকম ভাবে। এরপরে সা যে অক্ষরটা আছে, সা অক্ষরটা আমাদের এই জিহ্বার আগার অংশটা, সামনের এই দুইটা দাঁত, এই দুই দাঁতের আগার সঙ্গে হালকা করে লাগবে, লেগে উচ্চারিত হবে সা, 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 নরম আওয়াজে। ঠিক আছে, এবার আসে আলিফটা কিভাবে উচ্চারণ হবে। আলিফ যে অক্ষরটা আছে এটা হচ্ছে আমাদের সামনের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, অর্থাৎ নিচের এই জায়গার সাথে লেগে হালকা বাতাস বের হবে, আলিফ, 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 আলিফ। আমি যখন বলতেছি আপনারা তখন এটা দেখে দেখে এরকম করতে থাকবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আবার শুরু করি। আলিফটা কিভাবে উচ্চারণ হবে, আলিফটা হচ্ছে আমাদের সামনের দুই দাঁতের কিসের সঙ্গে, সামনের দুই দাঁতের নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, সামনের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে হালকা বাতাসের মতো বের হবে, বের হয়ে উচ্চারিত হবে আলিফ, 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 আলিফ। ঠিক আছে, ইনশাআল্লাহ। এর পরের যে অক্ষরটা আছে সেটা হচ্ছে বা। বাটা কিভাবে উচ্চারণ হবে, বাটা আমাদের দুই ঠোঁটের নরম জায়গায় একসাথে লেগে থাকবে, লেগে আওয়াজ হবে বা, 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 এরকম ভাবে আওয়াজ হয়ে বের হবে। এরপরে তা যে অক্ষরটা আছে সেটা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার গোড়ার সঙ্গে লাগবে, আগার গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হবে তা, তা, তা। এর পরের অক্ষরটা হচ্ছে সা, সা। সাটা কিভাবে উচ্চারিত হবে, আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে নরম সুরে হালকা করে আওয়াজ হবে সা, 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 এভাবে।
তাহলে আমরা পড়ি এটা, এই এই চারটা হরফ একটানা কয়েকবার পড়বো, তারপরে আবার নতুন পড়া শুরু করব। আলিফ, 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 বা, 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 তা, 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 সা, 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 সা। ঠিক আছে, এরপরে যে অক্ষরগুলো আছে সেগুলো হচ্ছে কি কাচির মতো দেখা যায়। আমরা গ্রামগঞ্জে যে ধান কাটি, এই কাচির মতো দেখা যায়, এরকম এরকম কাচির মতো দেখা যায়। এরকম একই রকম দেখতে তিনটা অক্ষর আছে, এই কাচির মতো দেখা যায় একই রকম দেখতে তিনটা অক্ষর আছে। একটা হচ্ছে জিম, একটা হচ্ছে হা, আর একটা হচ্ছে খ। একটা হচ্ছে জিম, একটা হচ্ছে হা, একটা হচ্ছে খ। তাহলে আমরা এটাকে কিভাবে চিনবো? যদি এই কাচির মতো দেখা যায়, যদি এই কাচির মতো দেখা যায়, পেটের মধ্যে একটা নোক্তা থাকে, যদি এই কাচির মতো দেখা যায় পেটের মধ্যে একটা নোক্তা থাকে, তাহলে সেটা হচ্ছে জিম। সেটা হচ্ছে কি জিম। আবার যদি এই কাচির মতো দেখা যায় কোনো নোক্তা নাই, কোনো প্রকার কোনো নোক্তা নাই, কাচির মতো দেখা যায় কোনো প্রকার কোনো কি নাই, নোক্তা নাই, তাহলে সেটা কি হবে? সেটা হবে হা, হা, হা। সেটা হবে কি হা। ঠিক আছে, তাহলে কাচির মতো দেখা যায়, তার পেটের মধ্যে একটা নোক্তা থাকবে, সেটা হচ্ছে কি জিম। সেটা হচ্ছে জিম। কাচির মতো দেখা যায়, পেটের ভিতরে কি হবে? একটা নোক্তা থাকবে। কাচির মতো দেখা যায়, পেটের ভিতরে একটা নোক্তা থাকবে, তার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে জিম। এই যে জিম, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে জিম। এটার নাম হচ্ছে কি জিম। এর পরের যেটা দেখা যাচ্ছে কাচির মতো দেখা যায় কোনো নোক্তা নাই, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে হা। এটার নাম হচ্ছে কি হা, 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 হা। ঠিক আছে, আবার এই কাচির মতো দেখা যায় একটা নোক্তা আছে উপরে, একটা নোক্তা আছে উপরে, এটার নাম হচ্ছে কি খ, খ। এটার নাম হচ্ছে খ, খ, খ। তাহলে আমরা এভাবে বলতে পারি কাচির মতো দেখা যায়, পেটের মধ্যে এক নোক্তা, তার নাম জিম। তাহলে আমরা এটা পড়ি জিম, 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 হা, হা, হা। ঠিক আছে, তো এই জিম অক্ষরটা কিভাবে? জিম অক্ষরটা উচ্চারণের সময়, জিম অক্ষরটা উচ্চারণের সময় আমাদের দুই জিহ্বার মধ্যখান, অর্থাৎ জিভের যে অংশটা, মাঝের অংশটা, অর্থাৎ সামনের দিকে তো জিহ্বার আগা, শেষের দিকে জিহ্বার গোড়া, এবং মাঝের যে অংশটা জিহ্বার আগার অংশটা কি হবে? জিহ্বার আগার অংশটা স্বাভাবিক থাকবে, জিহ্বার মাঝের অংশটা উপরের তালুর সঙ্গে লাগবে, উপরের অংশটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জিম, 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 জিম। এরকম শক্ত একটা ভারী ভারী আওয়াজ হবে, হয়ে উচ্চারিত হবে কিরকম? জিম, 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 জিম। এরকম ভারী ভারী একটা আওয়াজ আসতেছে। ওকে, এরপরে জিমের মতো দেখতে কোনো প্রকার কোনো নোক্তা নাই, জিমের মতো দেখতে কোনো নোক্তা নাই, জিমের মতো দেখতে কোনো নোক্তা নাই, তার নাম কি? তার নাম হচ্ছে হা। তার নাম হচ্ছে হা। তার নাম হচ্ছে হা।
একই রকম দেখতে তিনজন, এরা ধরেন তিনটা বন্ধু, আমরা বুঝাই যে এরা হচ্ছে তিনজন বন্ধু। আর এই যে এটা দেখতে পাচ্ছেন নোক্তাটা, এটা হচ্ছে ধরেন তিনটা জায়গায় এদের বাসা, তিনটা জায়গায় এদের বাসা, তাই বাসা বোঝার জন্য আর কি একটা করে চিহ্ন দেওয়া। আর সেই চিহ্নটা হচ্ছে এই জিম। হা খ এদের উপরে, জিম দাল এদের উপরে যে, তাহলে আমরা আমরা বুঝতে পারতেছি কিনা ক্লাস দেখতে এবং কথা শুনতে পাচ্ছি কিনা, যে কোনো একজন একটু জানান আমাকে। জি জি জি, শুনতে পারতেছি। ওকে, মাশাআল্লাহ। তাহলে দেখাও যাইতেছে স্ক্রিন। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে জিম, হা এবং খ একই ধরনের শেপ, একই ধরনের তিনটা অক্ষর। কার মতো দেখতে? কাচির মতো দেখতে। তো আমরা পৃথক করব কিভাবে? একটা হচ্ছে পেটের মধ্যে নোক্তা থাকবে, অর্থাৎ এরকম এরকম জায়গায় নোক্তা থাকবে, এই জায়গায় ভিতর অংশে, এরকম ভিতর অংশে। আরেকটা নোক্তা থাকবে কোথায়? এরকম উপরে। আরেকটা নোক্তা থাকবে এরকম উপরে। যেটা ভিতরে নোক্তা থাকবে এটা হচ্ছে জিম, এটা হচ্ছে কি? জিম। আবার যেটা মাঝের অক্ষর থাকবে, অর্থাৎ মাঝখানে থাকবে যেটা, যার কোনো কি নাই, নোক্তা নাই, এটা কি? এটা হচ্ছে হা। এটা হচ্ছে হা। আর এর পরে যে অক্ষরটা আমরা লিখেছি সর্বশেষ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কাঁচির মতো দেখতে, উপরে একটা নোক্তা আছে। উপরে একটা কি আছে? নোক্তা আছে। কাঁচির মতো দেখতে উপরে একটা নোক্তা আছে। এটাকে কি বলে? এটাকে বলে খ। এটাকে কি বলে? এটাকে বলে খ। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলি খ। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা জিম, হা, খ এই তিনটা অক্ষর কিভাবে লিখবেন, কিভাবে বুঝবেন, এটুকু বুঝতে পারছেন। তাহলে এবার আমরা উপর থেকে এই হরফগুলো একবার পড়ে আসি এবং উচ্চারণগুলো বলে দিয়ে আসি একবার। তাহলে আলিফের ক্ষেত্রে বলেছি, আলিফটা আমাদের দুই দাঁতের, উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে। লেগে কিভাবে উচ্চারণ হবে? এরকম ভাবে একটু হাওয়া বের হবে গালের ভিতর থেকে, বের হয়ে উচ্চারিত হবে আলিফ, 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 এরকম উচ্চারণ হবে। এরপরে বা অক্ষরটা আমাদের দুইটা ঠোঁট একসাথে লেগে যাবে, লেগে গিয়ে উচ্চারণ হবে কিভাবে? বা, 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 বা। এরপরে যে জায়গাটা আছে বা পরে যে অক্ষরটা আছে সেটা কি আছে? তা, দুই নোক্তাওয়ালা তা, দুই নোক্তাওয়ালা তা। তা অক্ষরটাও নৌকার মতো দেখতে, কিন্তু উপরে কি আছে? দুইটা নোক্তা আছে। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে তা। এটা হচ্ছে তা। এর পরেরটা হচ্ছে সা। সা অক্ষর হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগের সঙ্গে লাগায়া উচ্চারণ করতে হবে কিভাবে? সা, 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 সা। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কাচির মতো দেখা যায়। এর পরেরটা হচ্ছে কাচির মতো দেখা যায়, সেটা হচ্ছে কি? জিম। সেটা হচ্ছে জিম। কাচির মতো দেখা যায়, সেটা হচ্ছে জিম। কাচির মতো দেখা যায়, তার পেটে একটা ডিম আছে বা অনেক একটা নোক্তা আছে, ডিম আছে বা একটা নোক্তা আছে। এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো জিম। এটাকে আমরা বলবো জিম। এটাকে আমরা কি বলবো? জিম। আচ্ছা, এরপরে আমরা যে অক্ষরটা শিখছি সেটা হচ্ছে কি? হা। হা। হা অক্ষরটা কিরকম? হা অক্ষরটাও সেম কাশির মতো দেখতে।
হা 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 অক্ষরটা কিরকম হবে, আমাদের গলাটা একটু চেপে আওয়াজ হবে, ওই সুন্দরভাবে উচ্চারিত হবে হা 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 এভাবে, ঠিক আছে। সুন্দরভাবে উচ্চারণ হবে কিভাবে, এরকম আওয়াজ হবে, হালকা করে আওয়াজ হবে, হয়ে উচ্চারিত হবে হা, কিন্তু হাটা কি হবে, গলা চাপ হবে। এরপরে আসতেছে হচ্ছে খ। খ এর ক্ষেত্রে আমরা আগে দেখেছি জিম এবং হাকে একই রকম হুবহু সবকিছু দেখতে, শুধুমাত্র নোক্তাগুলো চেঞ্জ। তো আমরা কি করব, খটা কিভাবে উচ্চারণ করব, খটা উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ অর্থাৎ গলার সাথে যে অংশটা লেগে আছে এই অংশটা থেকে উচ্চারিত করব। উচ্চারণ করার সময় আমাদের আওয়াজটা আসবে কিরকম, মনে হবে যে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে, অর্থাৎ গলার ভিতর থেকে আওয়াজটা আসতেছে, এরকম একটা আওয়াজ আসবে, যেমন খ খ খ খ, এরকম একটা আওয়াজ আসবে, ঠিক আছে, মনে হবে গালের ভিতর থেকে আওয়াজ আসতেছে। ওকে, তাহলে আমরা আলিফ থেকে খ পর্যন্ত কয়েকবার পড়ি। আমরা পড়ি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, ঠিক আছে। এভাবে আমরা কি করলাম, 7টা অক্ষর শিখে ফেললাম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। ওকে, এরপরে আবার একই রকম দেখতে দেখতে 2টা করে অক্ষর, টোটাল 4টা অক্ষর আছে। এই অক্ষরগুলো কিভাবে উচ্চারণ হবে এটা আমরা আবার দেখে আসি, এসে আবার এদিকে হাত দিব ইনশাআল্লাহ। দাল, একই রকম দেখতে, হুবহু সেম রকম। দাল, জাল, র, ঝা, ঠিক আছে, দাল জাল র ঝা, দাল জাল র ঝা। দাল জাল র ঝা। দালের উচ্চারণের ক্ষেত্রে কি করতে হবে, দালের উচ্চারণ ক্ষেত্রে আমাদের জিহ্বার আগা সামনের গোড়ার 2 দাঁতের আগার সঙ্গে লাগায় এভাবে উচ্চারণ করতে হবে, দাল দাল দাল। দাল, দাল অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে, দাল অক্ষরটা আমাদের জিহ্বার আগা সামনের 2 দাঁতের জিহ্বার আগা সামনের 2 দাঁতের আগার গোড়ার সঙ্গে লাগায়া দাল দাল দাল, ঠিক আছে। এরপরে জাল অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে, জাল বলতে কোনটা, জাল বলতে এটা, মাছের কাঁটার মতো দেখা যায়, উপরে একটা নোক্তা, মাছের কাঁটার মতো দেখা যায়, উপরে একটা নোক্তা, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে জাল, তার নাম হচ্ছে জাল। তাহলে মাছের কাঁটার মতো দেখতে, উপরে কোনো নোক্তা নাই, ফাঁকা অবস্থা আছে, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে দাল। আবার মাছের কাঁটার মতো কিন্তু উপরে কি আছে, একটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে, একটা আছে কি মাছের কাঁটার মতো উপরে নোক্তা নেই, আর একটা আছে মাছের কাঁটার মতো উপরে নোক্তা আছে, যেটা নোক্তা নাই সেটা হচ্ছে দাল, আর যেটা নোক্তা আছে সেটা হচ্ছে জাল, সেটা হচ্ছে কি জাল, সেটা হচ্ছে জাল। এরপরে হচ্ছে জিহ্বার এরপরে আছে হচ্ছে র। র অক্ষরটা হচ্ছে
র অক্ষরটা উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করব, জাল জাল এবং র অক্ষর উচ্চারণের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের জিহ্বার আগার উল্টো পিঠ, উপরের তানবিনের জিহ্বার আগার উল্টা পিঠ, সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া, ঠিক আছে। উচ্চারণ হবে কিভাবে, র র র র র, ঠিক আছে, এরকম ভাবে উচ্চারণ হবে। আর এর পাশেই ঝা, তাহলে র উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের জিহ্বাটা একটু বাঁকায় নিব, নিয়ে উল্টা পিঠ লাগাবো, লাগায় আমরা কিভাবে উচ্চারণ করব, র। এরপর প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে দাল। এই যে দালটা কিভাবে উচ্চারণ করা হবে, আমাদের সামনে জিহ্বার আগা সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, অর্থাৎ তায়ের মতো লেগে উচ্চারণ হবে, দাল দাল, ঠিক আছে, এরকম। আর তারপরে যে অক্ষরটা দেখছি সেটা হচ্ছে কি, জাল। জাল অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে, জাল অক্ষরটা উচ্চারণের জন্য আমাদের জাল অক্ষরটা উচ্চারণ সুন্দর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিভটা বারবার নাড়াইতে হবে বা জিভের জড়তা ভাঙতে হবে। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি, জাল। আমরা তো বুঝলাম যে দাল কোথা থেকে উচ্চারণ হবে, তাহলে দালটা আমরা মুছে দেই। এরপরে যেটা আছে এটা হচ্ছে কি, জাল। এরপরে যে অক্ষরটা ছিল এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাল। এই জাল অক্ষরটা কিভাবে হয়, দালের উপরে একটা নোক্তা বসাই দিলে সেটাই জাল, দালের উপরে একটা নোক্তা বসাই দিলে সেটাই জাল। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি, দাল। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি, র। দাল পড়লাম আমরা, দাল পড়লাম, এরপরে জাল পড়লাম। দাল উচ্চারণ হবে দাঁতের গোড়ার থেকে উপরের, আর জাল উচ্চারণ হবে এখনই। দাল উচ্চারণ হবে কোথার থেকে, এখনই। আমরা যদি হালকা করে আমাদের জিহ্বাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে এখনই লাগাই, তাহলে কি হবে, জাল উচ্চারণ হয়ে যাবে, জাল 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 জাল। ওকে। এরপরে ঝা অক্ষরটা কেমনে উচ্চারণ হবে, ঝা অক্ষরটা তাহলে আমরা দাল জাল শিখে ফেলছি। এবার আমরা শিখবো র এবং ঝা। দাল জালটা আগে মুছে দেই। র এবং ঝার মধ্যে একটা বিষয় হচ্ছে কি, র ঝা প্রায় দাল জালের মতো দেখতে, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে নাকি নাঙ্গলের ফালার মতো দেখতে, অনেকটা নাঙ্গলের ফালার মতো দেখতে। তো আমরা এভাবে মুখস্থ করতে পারি, নাঙ্গলের ফালার মতো দেখতে তার নাম র, তার নাম র। নাঙ্গলের ফালার মতো দেখতে তার নাম র। এবার এই র এর উপরে যদি আমরা একটা নোক্তা দেই, এই র এর উপরে যদি কি করি, আমরা একটা নোক্তা দেই, তাহলে কি হয়ে যাবে, সেটা হচ্ছে ঝা। এই র এর উপরে যদি আমরা একটা নোক্তা দেই তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হবে ঝা। এই র এর উপরে একটা নোক্তা দিলে সেটা হয়ে যাবে ঝা। তাহলে আমরা আগে শিখছি কি, র এবং ঝা, দাল এবং জাল, র এবং ঝা, দাল এবং জাল। আপনারা কি এই চারটা বুঝতে পারছেন? আপনারা কি কেউ ক্লাসে নাই? আপনারা কি বুঝতে পারছেন ক্লাস? জি হযরত, বুঝতে পারছি। জি জি। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। আচ্ছা, তারপরে আমরা আবার শুরু করি। তাহলে আমরা প্রথমের থেকে কি শিখলাম, আলিফের থেকে আমরা শিখলাম দাল জাল পর্যন্ত, র ঝা পর্যন্ত। তাহলে এটা আমরা আরো একবার পড়ি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ,
দাল দাল র ঝা। ঠিক আছে, আমরা আরো একবার বলি। আলিফ বা তা সা জিম হা খ দাল। ওকে, এই দাল এরপরে কি খ দাল দাল র ঝা। তাহলে আমরা র এবং ঝা পর্যন্ত পড়লাম। টোটাল কয়টা শব্দ পড়লাম? 10টা 11টা শব্দ পড়লাম। এখন আপনারা একটু এটা খুলবেন, আপনাদের মিউটটা খুলে একটু জানাবেন এই 11টা শব্দে কোনো ভুলভ্রান্তি আর বা অন্য কোনো কিছু জানার আছে কিনা আপনাদের? ইনশাআল্লাহ বুঝতে পারছি এবারে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে বুঝতে পারছি ইনশাল্লাহ। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা আবার ঝা এর পরের থেকে, অর্থাৎ র ঝা এর পরের থেকে যে অক্ষরগুলো আছে সেগুলো শেখা শুরু করি। এখানে দেখেন 4টা অক্ষর আছে জোড়ায় জোড়ায়, অর্থাৎ তা থেকে কি এই সিন শিন থেকে সিন শিন একটা জোড়া, সদ একটা জোড়া, ত জ একটা জোড়া, আইন গইন একটা জোড়া। ঠিক আছে, এরকম 6টা, এরকম 4টা জোড়া আছে যেগুলা কি সরাসরি আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। এই যে সিমিলার অক্ষর যেগুলা, এগুলা একটু মানে একই রকম দেখতে যে অক্ষরগুলো থাকে, এগুলো থাকলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি বুঝতে কষ্ট হয় একটু। তাহলে আমরা এর আগে শিখছি জ পর্যন্ত। ঠিক আছে, তজ অর্থাৎ ভোর। আচ্ছা, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা 1 মিনিট জানাবেন। জি হযরত। ওকে, তাহলে আমরা এতক্ষণ শিখলাম আলিফ থেকে ঝা পর্যন্ত। এখন আমরা শিখব ঝা এর পরে থেকে, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে সিন। আর এটা হচ্ছে কি শিন। একটা হচ্ছে সিন, একটা হচ্ছে শিন। তো আমরা সিন এবং শিনকে কিভাবে চিনব? আমরা দেখব যে 3টা এরকম দাঁত আছে, 3টা এরকম দাঁত আছে এবং তার সাথে একটা কি ঝোলা আছে, অর্থাৎ তার সাথে একটা ব্যাগ থাকে সব সময়। 3 দাঁত এবং 1 ঝোলা, এরকম যদি আমরা দেখি, অর্থাৎ 3 দাঁত এবং 1 ঝোলা। এই যে সিন যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি প্রথমে 3টা দাঁত, তার উপরে একটা বড় পেঁয়াজের জায়গা বা আমাদের কাঁচামাল তৈরির জায়গা। ঠিক আছে, তো এই যে সিনটা আমরা দেখলাম, অর্থাৎ এখানে দেখেন আমি কি বুঝালাম আপনাদেরকে, এটা হচ্ছে কি এটা হচ্ছে 3টা দাঁত আর এটা হচ্ছে বড় একটা জায়গা। ধরেন আমাদের মাঠ, এটা এই যে লাল যেটা দিলাম, এটা এই যে লালের মধ্যে যে অংশটা আছে এটা ধরেন মাঠ, আর এটা হচ্ছে ধরেন কি একজন স্টুডেন্ট। তাহলে আমরা কিভাবে চিনবো যে 3টা দাঁত এবং বড় জায়গা, অর্থাৎ একটা এরকম ছোট জায়গা, একটা এরকম কি বড় জায়গা থাকলে সেটাকে আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে। তাহলে এখানে আমরা শিখলাম যে 3টা দাঁত এবং একটা বড় জায়গা, সেটা হলে কি সেটা হলে সিন, সেটা হলে সিন। আবার যদি এমন হয় 3টা দাঁত বড় জায়গা কিন্তু 3টা স্লাইন খেয়েও কিছু হচ্ছে না, তাহলে আমরা এখানে দুইটা, এখানে দেখেন একটা আমি কিন্তু সহজ ভাষায় বলার জন্য মাঠ বা এগুলো ইউজ করতেছি, অর্থাৎ এরকম 3টা দাঁত আছে ধরেন, এরপরে এই যে বড় জায়গা আছে এটাকে আমরা বলতেছি মাঠ, এবং এই 3টাকে কি বলতেছি 3টা দাঁত। তো এরকম যদি থাকে তাহলে আমরা সেটা দেখে কি বুঝবো, সেটা আমরা সাথে সাথে বুঝবো এটা হচ্ছে সিন। এইবার সিন একটা এখানে একটু বাংলা লিখে দেই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই সিন, এটা হচ্ছে কি সিন। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে শিন।
তাহলে এই যে এ সাইডের এটা হচ্ছে কি, এ সাইডের এটা হচ্ছে সিন, এটা হচ্ছে কি সিন, আর সাইডে এটা হচ্ছে কি শিন, এটা হচ্ছে শিন, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে শিন। তাহলে তিনদা তলা নোক্তা ছাড়া সিন আর তিনদা তলা নোক্তা সহ শিন। তাহলে আমরা শিখলাম হচ্ছে সিন এবং শিন। আশা করি এই দুইটা হরফ আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা শিখবো হচ্ছে সোয়াদ এবং দোয়াত। এরপরে শিখবো কি সোয়াদ এবং দোয়াত। এটা হচ্ছে সোয়াদ, এটা হচ্ছে কি দোয়াত, এটা হচ্ছে সোয়াদ, এটা হচ্ছে দোয়াত, এটা হচ্ছে সোয়াদ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দোয়াত। তো সোয়াদ খালি দোয়াদের উপরে একটা নোক্তা, সোয়াদ খালি দোয়াদের উপরে একটা নোক্তা, ঠিক আছে। এখন আমরা তাহলে এর আগের যে অক্ষরগুলো শিখছি সেগুলো পরে রিভাইজ দিব, এগুলো এবার এটা বুঝি। এটা হচ্ছে কি, এটা একই অবস্থা, সামনে শুরুর দিকে গিয়ে একটা ছোট ডিব্বার মতো, পরে গিয়ে কি বড় একটা নৌকার মতো, এটা কি, এটা হচ্ছে সোয়াদ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সোয়াদ, এটা সোয়াদ। তাহলে আমরা যদি এরকম একটা অক্ষর দেখি এবং তার উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, সোয়াদ, সেটাকে আমরা কি বলবো, সোয়াদ। এবং যদি নোক্তা না থাকে তাহলে সোয়াদ বলবো, আর নোক্তা থাকলে আমরা বলবো কি 30 টাকা মাত্র। সরি, আমি পাশে একটা কথা বলে ফেলছি আপনাদের পাশের সাথে, আমার পাশে একজন ছিল। তাহলে আমরা শিখলাম যে এরকম, অর্থাৎ ছোট্ট একটা দড়ি মতো দিয়ে বড় একটা জায়গা, ছোট একটা দড়ির গিরোর মতো দিয়ে বড় একটা জায়গা যদি এরকম থাকে তাহলে সেটা আমরা কি করব, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সোয়াদ। সোয়াদ, সোয়াদের বাংলাটা কেমন হবে, বাংলাটা আমি 1 মিনিট লিখে দেই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। বাংলাটা হবে এরকম, ওস্তাদ এই শর্টটা লম্বা হবে না? এটা ডাটিটা একটু লম্বা হবে, এটা বেশি মোটা করে লিখছি বলে এটা একটু মোটা হয়ে গেছে আর কি। আমি আবার চিকন করে লিখে দিচ্ছি, ছয় করে সো ইয়াকা দ, সোয়াদ, ঠিক আছে। না না, না না, বলতে হইলে সদ হবে না? সদ এরকম। সোয়াদ, এটা আগে আমরা অক্ষরগুলো শিখে নেই, তারপরে অক্ষরের উচ্চারণে কতটুকু টান হবে এটা আপনাদের তৃতীয় বা চতুর্থ ক্লাসে শেখাবো, ঠিক আছে। এখন যদি ওইগুলো আমরা ফোকাস করতে যাই তাহলে আমরা আমরা তো দেখা যায় এখানে যারা জয়েন হয়েছি সবাই আমরা কি ছোটবেলায় কোরআন পড়ার সুযোগ হয়নি, এজন্য আমরা যদি এখন ওইভাবে শিখতে যাই তাহলে এটা আমরা কি বুঝতে পারবো না। এজন্য আমরা আগে কি অক্ষরটা বুঝে নেই যে অক্ষরটা কেমন। যদি এরকম হয়ে এরকম একটা অক্ষর থাকে আমাদের সামনে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে কি সদ, আর এটার উপরে যদি একটা নোক্তা থাকে, অর্থাৎ এরকম লেখা, এটার উপরে যদি একটা নোক্তা থাকে এখানে, তাহলে আমরা এটা বুঝবো দোয়াদ, আমরা বুঝবো দোয়াদ, ঠিক আছে, সদ এবং দোয়াদ। এবার আসি আমরা সদ অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হবে, আমরা 4টা অক্ষর পড়লাম না, এবার এই 4টার উচ্চারণটা শিখে আসি, এই 4টার উচ্চারণটা আমরা এখান থেকে শিখে আসি। যে এখান থেকে, এখানে আমরা যে শিন অক্ষরটা দেখতে পাচ্ছি এটা কিভাবে উচ্চারণ হবে। সিন অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগার অংশটা নিচের দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সিন, 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 ঠিক আছে। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি শিন, শিন অক্ষরটা আমাদের জিহ্বার, শিন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হবে, শিন অক্ষরটা আমাদের জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে, আর এই জিহ্বার মধ্যখানকে যদি আমরা উপরের তালুর সঙ্গে লাগাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, গালের 2 সাইডের দাঁতের অংশটা কি চেপে রাখতে হবে, দেখে বলতে হবে শিন, 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 ঠিক আছে, এভাবে বলতে হবে। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে সদ, সদ অক্ষরটা জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, ঠিক আছে, সামনের নিচের দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে। সিন, শিন, ঠিক আছে।
তাহলে যদি নোক্তা সহ থাকে তাহলে সেটা হচ্ছে কি শিন, আর যদি নোক্তা ছাড়া থাকে তাহলে সেটা হচ্ছে সিন। এরপরে আসি সদ। সদের ক্ষেত্রে সদ অক্ষরটা আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে বসে আছে, ঠিক আছে? জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে, নিচে যে দাঁতের পাটিটা আছে বসে এই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ, 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 সদ। তাহলে সদ কি হবে? সদ হবে খালি, সদের উপরে কোনো নোক্তা নাই, সদের উপরে কি নাই? কোনো নোক্তা নাই। এরপরে দদ। দদ অক্ষরটা কিরকম? দদ অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া, আমাদের জিহ্বার গোড়া কোথায় লাগবে? যে কোনো এক সাইডের উপরের মাড়ির সাথে লাগবে, আমাদের জিহ্বার গোড়া যে কোনো এক সাইডের মাড়ির সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দদ, দদ। এই দদের উচ্চারণটা কি সব থেকে কঠিন? দদ, 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 দদ। অর্থাৎ জিহ্বার গোড়া বলতে জিহ্বার শেষের অংশটা উপরের অথবা নিচে যে কোনো এক, উপরের যে কোনো এক পাশের মাড়ির সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দদ, দদ, দদ। তাহলে আমরা আরো একবার সবগুলার উচ্চারণটা একটু দেখে নেই, দেখে তাহলে আমাদের জন্য মনে রাখতে সহজ হবে। আলিফ যে অক্ষরটা, এটা হচ্ছে আমাদের সামনের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে আলিফ, আলিফ, এরকম। এরপরে বা যে অক্ষরটা, এটা হচ্ছে অনেকটা নৌকার মতো দেখতে, নিচে একটা নোক্তা আছে, নৌকার মতো দেখতে, নিচে কি আছে? নিচে একটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে কি বা। এই বাটা কোথা থেকে উচ্চারণ হবে? এই বাটা হচ্ছে আমাদের দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান থেকে উচ্চারিত হবে। কেমন ভাবে? বা, 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 ঠিক আছে? এরপরে হচ্ছে তা। তা অক্ষরটা হচ্ছে কি একটা নৌকার মতো দেখতে, উপরে দুইটা নোক্তা। এটা কিভাবে উচ্চারিত হবে? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে হালকা একটু টাচ হবে, হয়ে উচ্চারিত হবে তা, তা, তা। এর পরের যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি সা। সা অক্ষরটা আমাদের, সরি, সা, সা অক্ষরটা আমাদেরকে চিনতে হলে কিভাবে কি করতে হবে? নৌকার মতো দেখা যায়, তার উপরে কি তিনটা নোক্তা, এটা দেখে আমাদেরকে বুঝতে হবে। আর সা অক্ষরের উচ্চারণ স্থান হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সা, 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 সা। ওকে, এর পরের অক্ষরটা হচ্ছে জিম। জিম অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে? জিম অক্ষরটা আমাদের জিহ্বার মধ্যকান উপরে তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জিম, জিম, এরকম ভাবে, ঠিক আছে? এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে তার পরের অক্ষরটা হচ্ছে কি জিমের পরের অক্ষরটা হচ্ছে কি হা। এই যে হা, এখানে আমরা দেখতে পাচ্ছি কাচির মতো দেখা যায়, কোনো নোক্তা নাই, সেটা হচ্ছে কি হা, সেটা হচ্ছে হা। এরপরে আমরা যে অক্ষরটা দেখতে পাচ্ছি সেটা কাচির মতো দেখতে, উপরে কি আছে? একটা নোক্তা আছে, সেটা হচ্ছে কি খ, খ, খ। এবং হা এবং খ এর পরে একটা নোক্তা আছে, সেটা হচ্ছে কি দাল, দাল। দাল অক্ষরটা আবার আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দাল, দাল, দাল। এর পরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি জাল। জাল অক্ষরটা আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জাল, জাল, জাল। এরপরে আছে র। র অক্ষরটা আমাদের জিহ্বার উল্টা পিঠ তালুর উপরে লাগবে, ঠিক আছে? আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ
উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে র র র র। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি ঝা ঝা ঝা। জিহ্বার আগা সামনের উপরের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, ঠিক আছে? কি বলতে হবে? সদ বা ঝা। ঝার ক্ষেত্রে উচ্চারণটা কি, আমরা র থেকে আবার একটু পড়ি। র হচ্ছে আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ, উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে র র র। এরপরে র র এর পরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি ঝা। এই অক্ষরটা উচ্চারণের জন্য আমাদের জিহ্বাটা নিচের দাঁতের সাথে ঝেড়ে দিতে হবে, ঝেড়ে দিয়ে বলতে হবে ঝা 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 ঝা। এত শেষে একজন ভাই জয়েন হতে যাচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা র এর পরে কি পড়ছি? ঝা। র এর পরে আমরা কি পড়ছি? র এর পরে আমরা যে অক্ষরটা পড়ছি সেটা হচ্ছে ঝা। এই ঝা অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আগা সামনের নিচের দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ঝা ঝা। ঠিক আছে? এর পরের যে অক্ষর যেটা সেটা হচ্ছে সিন। সিন অক্ষরটাও একই জায়গা থেকে উচ্চারণ হবে, আমাদের জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লেগে সিন সিন সিন। এরপরে হচ্ছে শিন। শিন অক্ষরটা 3 নোক্তা হলো আর একটা হরফ। এটা প্রথম 3টা দাঁত একটু ছোট এবং বড় দাঁতটা একটা কাঁচির মতো গোল করা। তো শিন অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে? শিন অক্ষরটা উচ্চারণ করার জন্য আমাদের জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে শিন শিন শিন। এর পরের অক্ষরটা হচ্ছে কি সদ। সদ অক্ষরটা সদ অক্ষরটা আমাদের জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ সদ। এর পরের অক্ষরটা হচ্ছে কি দোয়াদ। দোয়াদ অক্ষরটা এর পরের যে অক্ষর সেটা হচ্ছে কি দোয়াদ। দোয়াদ উচ্চারণের নিয়ম হচ্ছে কি জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগায়া দোয়াদ দোয়াদ দোয়াদ। ওকে, আপনারা যারা ক্লাস করছেন আমরা আজকে এই পর্যন্ত রাখবো, দত পর্যন্ত। আর বাকি ওয়ার্ডগুলো আমরা আগামী দিন শিখবো। আমি চাচ্ছি যে শব্দগুলো আমরা এমনভাবে শিখি যাতে আমাদের এই শব্দের মধ্যে আর কোনো মানে ভুল বা কোনো কিছু না থাকে। কারণ শব্দ ব্যতীত আপনি কোনো কিছুই করতে পারবেন না। শব্দ ব্যতীত আপনি একটা ওয়ার্ড পড়তে পারবেন না, একটা আয়াত পড়তে পারবেন না, একটা কোনো কিছু করতে পারবেন না। আমরা এরপরে শব্দটা কিভাবে কতটুকু টানতে হবে, কিভাবে টানবেন, কি করবেন, সবকিছু আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এই এই আগে শব্দগুলো পরিচিত হওয়ার পরে, মানে শব্দগুলোকে আগে কি করতে হবে? শব্দগুলোকে চিনতে হবে, জানতে হবে, তারপর না তার কতটুকু উচ্চারণ, কতটুকু টান, এটা তারপরে বুঝতে হবে। আর আমরা যে বইটা থেকে পড়াচ্ছি এই বইটা আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব আজকে বা কালকে। বইয়ের শেষে একটু কাজ বাকি আছে, এই জন্য এটা শেষ করে দিয়ে দিব ইনশাল্লাহ। আর আজকের ক্লাসের রেকর্ডিংটা বাংলাদেশ টাইম আপনারা 1টার দিকে পাবেন, বাংলাদেশ টাইম 1টার দিকে। ঠিক আছে? ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব আমি। আপনারা যে ক্লাসগুলো করছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো আছে কিনা একটু জানান। হুজুর আলহামদুলিল্লাহ বুঝতে পারছি পুরো ক্লাস, আলহামদুলিল্লাহ সমস্যা নেই, বুঝতে পারছি। উস্তাদ গ্রুপে কে কল করতেছে?
গ্রুপে একজন কল দিচ্ছে, কেন কল দিচ্ছে আমি এটা বুঝলাম না। আমি তো ক্লাসের লিংক দিয়ে দিছি অনেক আগ থেকেই, তো ক্লাস থেকে কেন কল দিচ্ছে কেন এটা বুঝলাম না। আচ্ছা একটা সেকেন্ড আমি ক্লাসে। মনে হয় বুঝতে পারে না এই জন্য পারফেক্ট মিসিং ছিল। আসসালামু আলাইকুম ভাই, আপনারা গ্রুপে কল হ্যাঁ। দিচ্ছেন কেন? ক্লাস হচ্ছে এখন, ক্লাসে জয়েন নাই আপনারা? আমরা তো জয়েনে তো ছিলাম, মানে ওই আপনারা নাই দেখে পরে দিয়ে কথা বলতেছি। আমি তো আপনাদেরকে আমি বলি শোনেন, আপনাদেরকে তো লিংক দিলাম, দেখেন ক্লাস করছে 11 জন, ঠিক আছে? আপনাদেরকে তো লিংক দিলাম আমি, দেখেন এই যে সর্বশেষ যে লিংকটা দিলাম, প্রথম লিংকটা নেটওয়ার্ক কানেকশন সমস্যা হওয়ার কারণে কেটে গেছিল, আমি সাথে সাথে কিন্তু ক্লাসের লিংক দিয়ে দিয়েছিলাম। এই টোটাল 50 মিনিট ক্লাস হয়ে গেছে অলরেডি। তো যেহেতু সমস্যা হয়েছে টোটাল, দেখেন আসলাম ভাই আমি আপনাকে পার্সোনালি দেখেন লিংকটা পাঠাইছি। আমি একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে গ্রুপের সবাই শুনতে পাচ্ছে, আপনারাও শুনতে পাচ্ছেন। ক্লাসে যখন আপনাদেরকে লিংকটা দিব, আপনারা লিংকে ক্লিক করার পরে মিনিমাম 1 মিনিট অপেক্ষা করবেন, অর্থাৎ লিংকে ক্লিক করার সাথে সাথে কেটে বের হয়ে যাবেন না। কারণ লিংকে ক্লিক করার পরে নেটওয়ার্ক সমস্যা হতে পারে, বা একসাথে 3-4 জন ক্লিক করলে একটু মানে করতে পারে, স্লো করতে পারে, জয়েন হওয়ার জন্য দেরি হতে পারে। এই জন্য লিংকে ক্লিক করার পরে মিনিমাম 1 মিনিট অপেক্ষা করবেন। ধরেন একসাথে 6 জন করছেন, আপনারা ক্লিক করছেন, তখন তো ওইটা অ্যাকসেপ্ট করতে আমার সময় লাগবে, প্রত্যেককে অ্যাডমিট করতে তো মিনিমাম 10 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আশা করি আগামীতে আর কোনো সমস্যা হবে না এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকে যেটুকু পড়ছি এটুকু সুন্দরভাবে মনে রাখার এবং আমাদের স্মৃতিতে যুক্ত করে দেখ, এই দোয়া করি। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বশেষ আরো একবার বলতেছি, আপনারা লিংকে ক্লিক করার পরে মিনিমাম 1 মিনিট অপেক্ষা করবেন, কারণ একসাথে সব কয়জন ক্লিক করলে অ্যাকসেপ্ট করতেও দেরি হয়। আর আশা করি আগামী ক্লাসগুলোতে আর এরকম কোনো টেকনিক্যাল ইস্যু হবে না ইনশাআল্লাহ। আর আমি আপনাদের ক্লাসের ভিডিওটা 1টার মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন বাজে 11টা বাংলাদেশ টাইম, 1টার মধ্যে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। সবাই ভিডিওটা দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনালি আমাকে করতে পারেন, গ্রুপেও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।